আজকে সংসদে আইনমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে জ্বালানি তেলের নাকি কোনো সংকট নাই। বাংলাদেশে আমরা ধরে নিলাম জ্বালানি তেলের কোনো সংকট নাই, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা তেল পাম্পে কেন শত শত হাজার লোক সিরিয়াল দিয়ে বসে আছে। বাংলাদেশে এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়নি, এর জন্য সরকারকে ধন্যবাদ। কিন্তু ঘটনা হচ্ছে তারা যে তেলের দাম বাড়াবে না এটার নিশ্চয়তা কি আছে? বরঞ্চ সরকার বলতেছে এতদিন ধরে কখনো কখনো তাদের কোনো মন্ত্রী বলতেছে তেলের দাম বাড়বে না, আবার কখনো কখনো বলতেছে, কেউ কেউ বলতেছে তেলের দাম বাড়বে। এবং শুধু তেল না, বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দাম এই দেশে বাড়বে। তাদেরই দলের নেতাকর্মীদের এক একজনের মুখে এক এক রকম কথা। যদিও এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করা হয় নাই, বাংলাদেশে ভয়াবহ তেলের সংকট আমরা উপলব্ধি করতে পারতেছি, অথচ সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ রয়েছে। এবং আজকে তারা হিসাবও দিয়েছে পার্লামেন্টে কত পরিমাণ তেল মজুদ রয়েছে। কিন্তু তেলের দাম যে বাড়বে না এমনটাও নয়, তারা আবার ঘোষণা দিচ্ছে প্রয়োজনে আগামী মাস থেকে তেলের দাম বাড়বে, এটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত জানাবে। কিন্তু বাংলাদেশের তেল নিয়ে যে হাহাকার আমরা দেখতেছি, তেলের জন্য এ পর্যন্ত ৩-৪ জন তারা নিহত হয়ে গেছে এই তেলের সিরিয়াল দিতে গিয়ে, সেখানে বাকবিতণ্ডে। আমরা বিভিন্ন জায়গায় নানান ঘটনা আমরা ঘটতে দেখেছি, শুধুমাত্র এই তেলের অভাবে বাংলাদেশে কি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে গ্যাসের দাম দেখছি ৩৪১ টাকা করে পার সিলিন্ডারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অন্য অন্য সাধারণ পণ্যের দামও কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আজকে পার্লামেন্টে আইনমন্ত্রী তিনি বলেছেন, জ্বালানি মন্ত্রী আজকে বলেছেন যে বাংলাদেশে এই পর্যন্ত যা তেলের যে মজুদ রয়েছে, সেক্ষেত্রে ১,৬৪,৬৪৪ টন ডিজেল নাকি এখনো মজুদ আছে, এবং আরো ১,৩৮,০০০ টন ৩০শে এপ্রিলের ভিতরে দেশে ঢুকতেছে। অপরদিকে অকটেন মজুদ আছে ১০,৫০০ টন এবং ৭১,৫৩৩ টন ৩০শে এপ্রিলের ভিতরে আবার প্রবেশ করতেছে। অন্যদিকে পেট্রোল আছে ১৬,০০০ টন মজুদ আছে এবং আরো ৩৬,০০০ টন ৩০শে এপ্রিলের ভিতরে তারা ঢুকাচ্ছে। তবে আমরা বুঝলাম বাংলাদেশে কোনো সংকট নাই, বাংলাদেশে তেল আসতে কোনো বাধা নাই। বাংলাদেশে ইরান তারা বন্ধুত্বের পরিচয় দিচ্ছে। আমরা দেখলাম আজকেও মালয়েশিয়ার একটা জাহাজ তারা ছেড়ে দিয়েছে, এর আগেও আমাদের বাংলাদেশের একটা জাহাজ ছেড়ে দিয়েছে। ইরান বলেছে যে ৬টা জাহাজ অন্ততপক্ষে বাংলাদেশের আমরা অনুমোদন দিব এই মুহূর্তে, কিন্তু হরমুজ প্রণালী থেকে একটা মাত্র জাহাজ আসছে। এরপরে কিন্তু আরো 5টা জাহাজ কিন্তু বাংলাদেশে আনার মতো অনুমতি আছে, কিন্তু তারা কেন আনতেছে না? কেন ইচ্ছাকৃত বাংলাদেশেই তেল সংকট তৈরি করা হচ্ছে? এর পিছনে আসলে আসল রহস্যটা কোথায়? আমরা এই তেলের দাম যে বৃদ্ধির পরিকল্পনা, যদি তেলের এই দেশে সংকটই না হয়, এতদিন পর্যন্ত যদি আপনারা তেলের দাম বাড়ান নাই ভালো কথা, তাহলে আবার কেন আগামী মাস থেকে তেলের দাম বাড়াইতে হবে? এই পরিকল্পনা আবার কেন নিলেন হাতে? কেন বাংলাদেশের এই জনজীবন আবার নতুন করে একটা ভয়াবহ সমস্যার ভিতরে পড়বে? শুধু একটা তেলের দাম বাড়লে কি শুধু তেলের দাম বাড়ে? তেলের দামের পাশাপাশি বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, অন্য অন্য সাধারণ পণ্যের দামও ওই দেশে বৃদ্ধি পাবে। বাংলাদেশের এই জনরোষে কিন্তু এই সরকারকে পড়তে হইতে পারে অবশ্যই, কারণ বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইলে সাধারণ প্রত্যেকটা মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়, এবং এর একটা আক্রোশ বা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু সরকারের উপরে পড়ে। আমরা বিগত স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশে থাকতে বিভিন্ন সময় সিন্ডিকেটের মাধ্যমে এক এক সময় এক একটা পণ্যের দাম আমরা বৃদ্ধি করতে দেখছি। কখনো কখনো পেঁয়াজ, কখনো কখনো তেল, কখনো কখনো এই মাংস, কখনো কখনো এরকম সাধারণ চিনি, অন্যান্য সাধারণ জিনিসপত্রের দাম আমরা বৃদ্ধি পাইতে দেখছি এক এক সময়, এবং সেটা সিন্ডিকেটের মাধ্যমে। এমনকি বাংলাদেশে শেখ হাসিনার সময় কাঁচামরিচ ১৪০০ টাকা পর্যন্ত কেজি হইতে দেখছি, যেটা অকল্পনীয় চিন্তা ভাবনা। এরকমও সিন্ডিকেট বাংলাদেশে একটা সময় আমরা দেখেছি, এবং এই শেখ হাসিনাকে বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি দিতেও আমরা দেখছি। কখনো কখনো মাংসের পরিবর্তে কাঁঠাল, কখনো কখনো তেল কম খান, কখনো পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধেন, কখনো বেগুনের পরিবর্তে পেঁপেনি, কুমড়ানি, অনেক ধরনের আমরা রেসিপিও কিন্তু তার মুখ থেকে শুনেছি। কিন্তু এই সমস্ত করে কি তিনি তার সরকার ব্যবস্থা এই দেশে টিকিয়ে রাখতে পারছিল? পারে নাই তো। কারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে এই দেশে শান্তিতে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তা কিন্তু হবে না। কারণ 18 কোটি জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনারা হয়তো যারা সরকার ক্ষমতায় আছেন, যারা দলের নেতাকর্মী আছে, তারা হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ হবে, তারা শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে,
তারা এই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া তারা রাতারাতি লাভবান হবে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এর কুফল কিন্তু তাদের উপরে পড়বে। অর্থাৎ সমস্ত সমস্যা, সমস্ত এই ঋণের বোঝা, সমস্ত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির টাকা কিন্তু এই জনগণের পকেট থেকেই যাবে। অতএব আপনারা শুধু সুবিধা ভোগ করবেন আর এই বিপদের সময় বা সমস্ত সমস্যাগুলো জনগণের উপরে চাপাই দেবেন, আসলে তা হইতে পারে না। আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলার জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। আর সরকার যদি এই সমস্যাগুলো তারা সমাধান না করতে পারে, তাহলে জনগণ কাদের কাছে গিয়ে সমাধান চাবে? অবশ্যই সরকারকে যে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যা কিছু নিয়ন্ত্রণ সব সরকারকেই করতে হবে এবং সেগুলো নির্দিষ্ট ওয়েতেই করতে হবে। জনগণের পরে কোনো কিছু চাপাই দেয়া সরকার নিজে দোষমুক্ত হবেন, এটা হইতে পারে না। বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় এখন তেলের সংকট, ভয়াবহ সংকট। বহু লোকে আমরা দেখেছি গাড়ি ফেলে দিতে, গাড়ি পুড়িয়ে দিতে, অনেকে গাড়ি বিক্রি করে দিতে। অর্থাৎ মানুষ এখন তেলের যে একটা সংকট, এই ভয়াবহ অবস্থা তারা দেখতে পারতেছে। এই তেলের সংকটে অনেক ধরনের সমস্যা এই দেশে চলতেছে, অনেক ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইতেছে, অনেক ধরনের যানবাহন খরচ এখন বৃদ্ধি পেয়ে গেছে। এটা শুধু দেশের জন্য না, প্রত্যেকটা জনগণের জন্য, দেশের জন্য এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। আমরা মনে করি সরকারকে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ানোর আগে বহুবার চিন্তা করে দেখা উচিত যে এটা আসলে আমরা না করে পারি কিনা। একটু ভর্তুকি হইলেও এটাকে আমরা কিভাবে সমানভাবে রাখা যায়, এটা পরিকল্পনা করা সরকারের অত্যন্ত দায়িত্ব। আর তারা নিজেদের এই লাভবানের জন্য যদি তারা এই দেশে সিন্ডিকেট করে জনগণের উপরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের দাম চাপাই দেওয়া হয়, তাহলে জনগণ কিন্তু একসময় দেখা যায় সমস্ত ক্ষোভগুলো একসাথে পঞ্জীভূত হয়ে একসময় ব্লাস্ট হয়ে তারা কিন্তু রাজপথে নেমে আসবে। এবং ঠিক একইভাবে শেখ হাসিনাকে যেভাবে পতন ঘটানো হয়েছে, এরকম কিন্তু এই সরকারের পতনের জন্য রাজপথে একটা সময় এই দেশের জনগণ নেমে যাবে। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।